হঠাৎ অফিসের একটা কাজে নেপাল ট্যুর, সাথে আমার চাইনিজ আছে মিস্টার হান, যার ইংলিশ নেম হচ্ছে মিস্টার লায়ন। বিমানে উঠেছি, একটু আশপাশ তাকিয়ে দেখলাম, একটু ভয় ভয় লাগে কারণ নেপালের এয়ারপোর্টটা একটু বিপজ্জনক। আমাদের ফ্লাইট নেপাল এয়ারপোর্টে সাকসেসফুলি ল্যান্ড করেছে। আমরা বিমান থেকে নেমে বাসে করে নেপাল ইমিগ্রেশনের দিকে যাব। আশপাশে তাকিয়ে দেখছি আমাদের ফ্লাইটে অনেক বাঙালি এবং কিছু ইন্ডিয়ান, শ্রীলঙ্কানও কিছু আছে। ইমিগ্রেশন শেষ করে অন অ্যারাইভাল ভিসা নিয়ে আমরা সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে নামছি। এখানে আমাদের টেম্পোরারি সিম কিনতে হবে। আমরা লাইনে দাঁড়িয়েছি, ফাঁকে একটা ছবি তুলে নিলাম। আমার সেই চাইনিজ বন্ধু ছবি তুলে দিয়েছে। সিম কিনা শেষ হয়ে গেছে, এখন আমরা হাঁটা শুরু করেছি। মেইন রোডের দিকে বের হয়ে যাব। ওখানে আমাদের দুজন নেপালি বন্ধু ওয়েট করছে আমাদেরকে রিসিভ করার জন্য। খুব ভালো লাগছে, মাঝখানে কাজের ফাঁকে একটু বাইরে ট্যুর করা খারাপ না। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। বের হওয়ার আগে একটু চারদিকে চোখটা বুলিয়ে নিলাম। কোনো ভিড় নাই, বাংলাদেশ এয়ারপোর্টের মতো একদম খালি নিরিবিলি। অলরেডি বের হয়ে গেছি এয়ারপোর্ট থেকে, সাথে নেপালি দুজন বন্ধু আছে। রাস্তা পার হয়ে যাচ্ছি, ওই পারে আমাদের গাড়ি ওখানে রাখা আছে। Nepal is very beautiful country. Yeah. So I'm enjoying. এক ঝলকে নেপাল ভালোই লাগছে। ফার্স্ট আপনারা যারা ট্যুর করেন জানেন যে নতুন কোনো একটা কান্ট্রিতে প্রথম যদি যাই, বের হওয়ার পর এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর সব কিছু একটু নতুন নতুন লাগে, নিউ লুকস, একটু একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। Wow. Wow. 那个旅游国家一定会开放的。 নেপাল আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি দেশ। আমরা এখন লালিতপুর হোটেল হিমালয়ানের দিকে যাচ্ছি। নেপাল, আমরা কাঠমান্ডু নেমে কাঠমান্ডুর এক সাইডে হচ্ছে লালিতপুর, আরেক সাইডে হচ্ছে বাহাক্তাপুর। আসলে আমরা সবাই জানি যে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রী নেপাল হিমালয় অধ্যুষিত দক্ষিণ এশিয়ার সব স্থলবেষ্টিত কান্ট্রি এটা। 说小亮说这个他们那边路也不咋样，那也可以啊。我也觉得可以呀、他告诉我跟比孟加拉好多呀。他告诉我跟孟加拉一样。 নেপালের উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এর শতকরা ৮১% জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও
নেপাল কিন্তু অত্যন্ত বিচিত্র। Another city. 就是那个国家，another city。 Yeah. What's the name of this city, brother? Kathmandu Valley. Oh, yeah. So, আর্দ্র আবহাওয়ায় বিশিষ্ট অঞ্চল নেপাল। তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়, সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল, সেখানে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের 8টি অবস্থিত। এখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যেটা আমরা সবাই জানি। এটা নেপাল হচ্ছে হিমালয়ের দেশ, এভারেস্টের দেশ। 我们孟加人觉得，如果一个人在中国会认识路呢，那世界上所有的国家变成很简单。আমি যাচ্ছিলাম আর লালিতপুরের নামটা মুখস্থ করছিলাম, কারণ আমাদের হোটেলটা হচ্ছে লালিতপুরে। হ্যাঁ, আমরা অলরেডি হোটেল হিমালয়ানে চলে এসেছি, যাচ্ছি এখন রিসিপশনে কথা বলার জন্য। Hello. আর রিসিপশন থেকে বললো 10 মিনিট সময় লাগবে রুমটাকে রেডি করার জন্য। তো এই সুযোগে আমি একটু দেখে নিচ্ছি। এখানে বাফেট, খাবারের পরিবেশটা বেশ সুন্দর। বাফেটের সামনে আছে একটা অত্যন্ত চমৎকার, মানে অসাধারণ একটা বেলকনি। অনেকে বসে মিটিং করছে, খাচ্ছে, গল্প করছে। সামনের পরিবেশটা অনেক সুন্দর, একটা সুইমিং পুলও আছে এখানে। রুমের কার্ড পেয়ে গেছি, 208 নম্বর রুম আমার। দেখতে ভালো লাগছে, হোটেলের পরিবেশটা, বাইরের পরিবেশটাও সুন্দর। তো আমার কাছে মনে হয়েছে ভেতরটা অনেক সুন্দর হবে। ফাইনালি রুমে প্রবেশ করলাম, বেশ গোছানো সবকিছু। আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। বাইরে দাঁড়িয়ে আছে আমার চাইনিজ বন্ধু এবং নেপালি বন্ধু, অলরেডি বের হয়ে গিয়েছি। এখন আমরা যাব বোসান মাউন্টেনের একদম টপে, একদম চূড়াতে, যে জায়গাটার নাম হচ্ছে কীর্তিপুর ঝোবা। This area also traffic jam আমরা জানি নেপালের উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের সীমান্ত। traffic jam. নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল, সেখানে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের 8টি অবস্থিত। এখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। নেপালের রাজধানী কাঠমান্ডু, সরকারি ভাষা নেপালি। নেপাল বর্তমানে যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এবং নেপালের অগ্নিপ্রসাদ সাপকোটা, যিনি নেপালের স্পিকার। Is it temple? Is it temple? Yes. Oh. নেপালের আইনসভা হচ্ছে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। উচ্চ কক্ষে আছে রাষ্ট্রীয় সভা, নিম্ন কক্ষে আছে প্রতিনিধি সভা। আর নেপালের আয়তন 1,47,181 কিলোমিটার। বাংলাদেশে থেকে সামান্য একটু গ্যাপ আর কি। নেপালের জল হচ্ছে বা পানি হচ্ছে 2.8, জনসংখ্যা বাংলাদেশের থেকে অনেক কম। আমরা
মুদ্রার নাম হচ্ছে নেপালি রুপি। আমরা সবাই জানি যে রাজার রাষ্ট্রীয় প্রধান হিসেবে যে ক্ষমতা ছিল তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয় 2007 নভেম্বর সাংবিধানিক সভা কর্তৃক। রাজতন্ত্রের ভাগ্য নির্ধারিত না হওয়া পর্যন্ত এই পদ বহাল থাকবে। নেপাল শব্দটি সঠিক উৎপত্তি এখন পর্যন্ত জানা যায়নি, তবে সবচেয়ে জনপ্রিয় মত অনুসারে নেপাল নামটি দুটি শব্দ নে এবং পাল থেকে এসেছে, যথাক্রমে নে অর্থ পবিত্র, পাল মানে গুহা। তাহলে নেপাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে পবিত্র গুহা। যেতে যেতে চোখ বুলিয়ে দেখছি, ভালোই লাগছে। রাস্তাঘাট এবং মানুষ কম, গাড়ি ঘোড়া একটু কম। ঢাকাতে এরকম ছোট ছোট গাড়িগুলো, খুব ছোট জিপগুলো একটু কম চোখে পড়ে, কিন্তু নেপালে অনেক বেশি। নেপাল এবং বাংলাদেশের মধ্যে পার্থক্যটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন হাই রাইজ বিল্ডিং অনেক বেশি, 10 তলা 15 তলা, ঢাকাতে অনেক বেশি, কিন্তু নেপালে খুবই কম, সবই 3 তলা 4 তলা বিল্ডিং। আর এই কথা বলতেই হয় যে নেপালের ইকোনমি বাংলাদেশ থেকে একটু পিছিয়ে, কিন্তু আদৌ ভালো কিছু দিক আছে, যেমন ওরা বেশ পরিচ্ছন্ন, ওদের রাস্তাঘাট খুবই পরিচ্ছন্ন। দোকানপাট কিছু কিছু স্টাইল বাংলাদেশিদের মতোই। আবার কিছু কিছু ওদের স্টাইল আপনার চায়না, বিকজ আমি চায়নাতে ছিলাম, আমি দেখেছি ওদের কিছু স্টাইল আছে, চাইনিজ একটা ভাব আছে। তবে আবার কিছু কিছু দোকানপাট কেনা বেচা এগুলো অনেকটা বাংলাদেশের মতোই। নেপালের কাপড় চোপড় অবশ্যই বাংলাদেশের থেকে ভালো হবে না। বাংলাদেশে ওদের দেখলাম সবগুলোতে আমি একটু চোখ বুলিয়ে, আছে মোটামুটি, বাট বাংলাদেশের কাপড় চোপড় নেপাল থেকে অনেক ভালো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ছোট ছোট ইজি বাইক বা স্কুটি অনেক বেশি আছে। তারপর রাস্তাঘাটে আপনার ট্রাফিক যে রুলসটা সেটা ওরা অনেক বেশি কেয়ারফুলি মানে, এটা খুব ভালো লাগছে আমার কাছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you Better someday, better someday, better someday, baby. Better someday, better someday, better someday, baby. 没人伸手。美女可就是有交通规定是孟加拉，还是现在孟加拉情况比以前好多。你看到记得之前啊，
আমরা অলরেডি কাঠমান্ডু ভ্যালি থেকে আস্তে আস্তে পাহাড়ের দিকে এগুচ্ছি। দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে, কারণ আমি এর আগে নেপালে আসিনি, যার কারণে একটু নতুনত্ব লাগছে, মানে নতুন মনে হচ্ছে আর কি সবকিছু। তো যেতে যেতে আমরা একটু নেপালের ইতিহাস দেখে আসি। নেপালের রাজধানী কাঠমান্ডু উপত্যকায় প্রাপ্ত নিওলিথিক যুগের বেশ কিছু উপাদান এটি নির্দেশ করে যে নেপালিয়ান এই অঞ্চলে প্রায় ৯,০০০ বছর থেকে মানুষ বসবাস করে। এটি প্রতিষ্ঠিত প্রায় ২৫০০ বছর পূর্বে নেপালে তিব্বত বার্মীয় জনগোষ্ঠীর বসবাস ছিল। ১৫০০ পূর্ব খ্রিস্টাব্দে ইন্দো ইরানীয় বা আর্য জাতি গোষ্ঠী এই নেপালিয়ান উপত্যকায় প্রবেশ করে। ১০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলটিতে বিভিন্ন গোষ্ঠীর স্বতন্ত্র রাজ্য ও কনফেডারেশন গড়ে ওঠে। এরকম একটি কনফেডারেশন ছিল সাকিয়া, যার এক সময়কার রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম, যিনি গৌতম বুদ্ধ বা শুধু বুদ্ধ নামেই পরিচিত। তিনি পবিত্র ও সাধনাময় জীবনযাপনের জন্য তার রাজত্ব ত্যাগ করেছিলেন। আমরা এই হিস্ট্রি সবাই জানি। ২৫০ খ্রিস্টপূর্বাব্দে এই অঞ্চলটি উত্তর ভারতের মৌর্য সাম্রাজ্যের অধীনে আসে এবং পরবর্তীতে ৪র্থ শতাব্দীতে এটি গুপ্ত সাম্রাজ্যের অধীনে একটি পুতুল রাষ্ট্রে পরিণত হয়। ৫ম খ্রিস্টাব্দের শেষ হতে শুরু করে পরবর্তী বেশ কিছুটা সময় শাসন করে একদল শাসক, যারা সাধারণভাবে লিচ্ছবি নামে পরিচিত। লিচ্ছবি সাম্রাজ্যের পতন ঘটে ৮ম শতাব্দীতে এবং এরই সাথে শুরু হয় নেওয়ারি যুগের। ৮৭৯ সালে নেওয়ারিদের রাজত্ব শুরু হলেও সমগ্র রাষ্ট্রের উপর তাদের নিয়ন্ত্রণ অনেকটা অনিশ্চিত ছিল। একাদশ শতাব্দীর শেষ ভাগে নেপালের দক্ষিণাংশ দক্ষিণ ভারতের চালুক্য সাম্রাজ্যের অধীনে আসে। চালুক্যদের রাজত্বকালে নেপালের ধর্মের ব্যাপক পরিবর্তন আসে, কারণ সব রাজাই হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এবং বৌদ্ধ ধর্মের প্রসারের বিপরীতে হিন্দু ধর্মের প্রচারে অবদান রাখেন। দ্বাদশ শতাব্দীতে যেসব রাজা অধিষ্ঠান করেন তাদের নামের শেষে সাধারণত একটি শব্দ ছিল, তা হলো মল্ল, যার অর্থ কুস্তিগীর। আমরা অলরেডি এখানে নেপালে দেখেছি চান গুনারায়ণ মন্দির, সেখানে আমরা আপনাকে একটু পরের ভিডিওতে দেখাবো। আরো কিছু ইতিহাস। গোর্খারাজ পৃথ্বীনারায়ণ শাহ কয়েক বছর ধরে যুদ্ধের পর কাঠমান্ডু উপত্যকা দখল করে ছোট বড় রাজ্যে বিভক্ত নেপালকে একটি রাষ্ট্রীয় সংহিত দান করেন। নেপালের ইতিহাসে এই সময় থেকে একটি শক্তিশালী কেন্দ্রীয় ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবে হিমালয় কন্যা নেপালের যাত্রা শুরু হয় বলে বলা হয়। এই পৃথ্বীনারায়ণ শাহকে আজকে নেপালের প্রতিষ্ঠাতা বলা হয়। আমরা অলরেডি পাহাড়ের দিকে উঠে যাচ্ছি, ভ্যালি থেকে আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছি, বোসানের দিকে, যে পাহাড়ে আমরা উঠছি। একটু ভয় ভয় লাগছিল, কারণ রাস্তাটা খুব সরু। হ্যাঁ, আমরা সরু রাস্তা বেয়ে উপরের দিকে উঠছি, তবে আমাদের ড্রাইভার খুব এক্সপার্ট, সে খুবই এক্সপার্ট। আমরা পেছন থেকে তাকে মোটিভেশন দিচ্ছি যে ভাই কিছু হবে না তো, সে বললো কোনো সমস্যা নাই, গাড়ি শক্তিশালী আর সেও খুব এক্সপার্ট, এই রোডে কন্টিনিউ সে ওঠানামা করে।